শুভ সন্ধ্যা বন্ধুরা। বিষণ্ণ সন্ধ্যায় ভাবছিলাম কি করি। তো হঠাৎ করে ভাবলাম যে মনীষী রবীন্দ্রনাথের একটি কবিতা পড়ি। এই কবিতাটি বর্তমান সময়েও আমাদেরকে ভীষণ রকম শিক্ষা দেয়। বিশেষ করে ভেঙে পড়া যুব সমাজকে একটা দিশা এই কবিতার মধ্য দিয়ে মনীষী রবীন্দ্রনাথ দেখিয়েছেন। শুধুমাত্র যুব সমাজ নয়, মানব জাতির যে ভেঙে না পড়া এবং উঠে দাঁড়ানোর একটা মন্ত্র আমরা এই কবিতার মধ্যে পাচ্ছি। কবিতাটির নাম হচ্ছে বোঝাপড়া। এই কবিতাটি অষ্টম শ্রেণীর পাঠ্য। তো আপনারা একটু শুনবেন মন দিয়ে, আর তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তারাও এই কবিতাটি, তার ব্যাখ্যা, অন্তর্নিহিত অর্থাৎ ভিতরের অর্থ ও বাহ্যিক অর্থাৎ বাইরের অর্থ কি আছে সেই বিষয়ে একটা আলোকপাত আমি রাখছি। তো চলো শুরু করি আমাদের আজকের এই আয়োজন, যে আয়োজনে থাকছে মনীষী রবীন্দ্রনাথের বোঝাপড়া কবিতাটি, তার অন্তর্গত এবং বাহ্যিক অর্থ পরম্পরা। তো শুরু করি আমরা আমাদের আজকের আলোচনা। কবিতার একেবারে প্রথম চরণে মনীষী রবীন্দ্রনাথ বলছেন, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লও সহজে। দেখেন, আমাদের মানব জীবন ভালো মন্দ সুখ দুঃখ সমান্তরালভাবে চলে। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তারা ভালো করে বিষয়টা বুঝে নাও। আমাদের যে জীবন, আমরা যে সৃষ্টিকর্তা আমাদের একটা জীবন দিয়েছে, সেটা কেউ 50 বছর বাঁচে, কেউ 60 বছর, 70, 80, 90 বছর বাঁচতে পারে। তো এই যে জীবন, এই জীবনে শুধু যে সুখের ঢেউ তোমাকে উদ্বেলিত করবে তা কিন্তু নয়, দুঃখের সাগরেও তোমাকে ভাসতে হবে। তুমি যখন সুখের বিলাসে, সুখ বিলাসে নিজেকে সমর্পিত করবে, তখন তোমার কাছে জীবনটা অনেক সুন্দর মনে হবে। আর দুঃখের ঢেউ যখন তুমি হারিয়ে যেতে বসবে, তখন কি তুমি ভেঙে পড়বে? ভেঙে পড়লে হবে না। কবি বলছেন, তোমার জীবনে যাই আসুক তুমি সত্যটাকে মেনে নাও, সত্যটাকে তুমি সহজভাবে গ্রহণ করো। তারপরের চরণে মনীষী রবীন্দ্রনাথ কি বলছেন? বলছেন, কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে। দেখো, একটা মানুষকে সকলে ভালোবাসবে এমন মাথার দিব্যি কিন্তু নেই। একটি মানুষ সকলের কাছে ভালো হবেন এমন ঘটনা কিন্তু ঘটে না। আমরা কারো কাছে খুব ভালো, আবার কারো কাছে একেবারেই ভালো নই। তাই মনীষী রবীন্দ্রনাথ বলছেন যে তোমাকে কেউ ভালোবাসবে, ভালোবাসার কিছু মানুষ তোমার থাকবে, আবার কিছু মানুষ থাকবে যাদের গুড বুকে তোমার নামটা থাকবে না। হ্যাঁ, দুই ধরনের পরিস্থিতির মধ্যে কিন্তু তোমাকে থাকতে হবে। তারপরে মনীষী রবীন্দ্রনাথ বলছেন, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সার ধার ধারে না যে। কেউ নিজেকে বিকিয়ে দিয়েছে, মেরুদণ্ডহীন মানুষ নিজেকে বিকিয়ে দিয়েছে, ব্যক্তিত্ব নেই। আবার কেউ কারো ধার ধারে না, কাউকে মানে তোয়াক্কা করে না, একেবারে তেজোদ্দীপ্ত পুরুষ, তেজোদ্দীপ্ত মানুষ কিন্তু থাকে। অর্থাৎ দুই শ্রেণীর মানুষ থাকে সাধারণত আমরা দেখি। একেবারে মেরুদণ্ডহীন মানুষ যারা থাকে, যারা নিজেদেরকে বিকিয়ে দেয়। আবার এক ধরনের মানুষ থাকে যাদের প্রবল ব্যক্তিত্ব থাকে, যারা নিজেকে বিকিয়ে দেয় না, যাদেরকে কেনা যায় না। তারা দৃঢ়তার সঙ্গে বা শক্তিশালীভাবে তারা সত্যের সঙ্গে, ন্যায়ের সাথে তাদের লক্ষ্যে স্থির থাকে। তাহলে এখানেও তোমরা দেখলে দুই ধরনের মানুষ কিন্তু থাকবে। তারপরে মনীষী রবীন্দ্রনাথ বলছেন, কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতি,
সবার তরে নহে সবাই। ওই যে কবি একদম প্রথম চরণে বললেন, কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা ভালোবাসে না রে। তো দেখো আমাকে যে ভালো না বাসে, কিছুটা কিছুটা দায়বদ্ধতা কিন্তু আমারও থাকে। কেন সে আমাকে ভালোবাসছে না, কেন সে আমাকে পছন্দ করছে না, আমি সেই দায়টা কিন্তু এড়িয়ে যেতে পারি না। তাই মনীষী রবীন্দ্রনাথ বলছেন যে কতকটা বা তোমারও ভাই, আবার কতকটা যে স্বভাব তাদের স্বভাব। কিছু হিংসুটি মানুষ থাকে, তোমরা দেখবে তোমার সাফল্যে তারা বিড়ম্বিত হয়, তারা ঈর্ষান্বিত হয়, হিংসিত হয়। হিংসুটে শ্রেণীর মানুষ যারা থাকে তারা দেখবে এই প্রজাতির। আবার কোনো মানুষকে তুমি তোমার কাছে ধরে রাখতে পারোনি, তাকে তুমি অবজ্ঞা করেছো, তাকে ভালোবাসতে পারোনি, এই দায়টাও কিন্তু তোমারও থাকছে। তাই মনীষী রবীন্দ্রনাথ বলছেন যে কিছুটা আবার এই পৃথিবীর নিয়ম, কারণ সকলের জন্য নয়। তারপরে দেখো বলছে, তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমাকে কেউ ফাঁকি দেবে, তুমিও ফাঁকিতে পড়বে। এই ফাঁকি দেওয়ার মধ্য দিয়েই জীবনের বৃত্তটা পুনরাবৃত্ত ঘটবে, অর্থাৎ চক্কার আকারে কিন্তু ঘুরবে আর কি, ফাঁকি দেওয়ার মধ্য দিয়ে। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। অর্থাৎ সমস্ত সুখ বিলাস, সমস্ত আনন্দ লহরী তুমি একা ভোগ করবে এমনটি কিন্তু নয়। ভালো মন্দ মিশিয়েই তোমাকে জীবন যাপন করতে হবে। অর্থাৎ তুমি কিছুটা ভোগ করবে, বাকিটা অন্যরা করবে। আমি একাই সুখের অংশী হব আর সকলে দুঃখের সমুদ্রে বিলীন হবে, এমনটা কিন্তু নয় আর কি ব্যাপারটা। তারপরে দেখো, মান্ধাত্তার আমল থেকে, একেবারে সেই প্রাচীন যুগ থেকে, মান্ধাত্তার ব্যাপারটা হচ্ছে প্রাচীন যুগ, সেই প্রাচীন যুগ থেকে কিন্তু চলে আসছে এমনি রকম। প্রাচীন যুগ থেকে এই ব্যাপারটা চলে আসছে আর কি। হ্যাঁ, বাঁচিয়ে যাবে সকল জগৎ, তোমারই কি এমন ভাগ্য, তুমি কি এমন ভাগ্যবান, এতটাই ভাগ্যবান তুমি, তোমার ভাগ্য এতটাই সুপ্রসন্ন যে তুমি বাঁচিয়ে যাবে সকল জখম। এতটা সুপার হিউম্যান বিইং তুমি নও যে তুমি সমস্ত জখম বাঁচিয়ে একটা সুখ সমৃদ্ধময় জীবন যাপন করবে, এমনটি নয়। দেখবে অনেক কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, কিন্তু এমন একটা রোগে আক্রান্ত যে রোগের কোনো চিকিৎসা নেই। আবার কিছু মানুষের অর্থ নেই, রোগ হচ্ছে, রোগের চিকিৎসা আছে, কিন্তু চিকিৎসা করবার মতো অর্থ তার নেই। তো এই যে ব্যাপারটা কিন্তু থাকছে। হ্যাঁ, এবং এটা মান্ধাত্তার আমল থেকে কিন্তু চলে আসছে। তুমি এমন সুপ্রসন্ন ভাগ্যবান নও যে তুমি সকল জখম বাঁচিয়ে চলবে, সে কথাই মনীষী রবীন্দ্রনাথ বলছেন। তারপরে বলছেন, মনেরে আজ কহ, ভালো মন্দ যাহাই আসুক, সত্তরে লও সহজে। তোমার জীবনে ভালো মন্দ, সুখ দুঃখ আসবেই, কারণ এই নিয়েই তো মানব জীবন। ফলে ওই যে আমি বললাম, যখন সুখের লহরী তোমার জীবনটাকে আনন্দে ভাসিয়ে যাচ্ছে, তখন তোমার মনে হচ্ছে জীবনটা কত সুন্দর। আবার যখন প্রিয়জন বিয়োগ হচ্ছে, তুমি ব্যথা পাচ্ছ, তোমার জীবনে যন্ত্রণা আসছে, তখন তুমি একেবারে ভেঙে পড়ছো যে এ জীবন নয়। রবি ঠাকুর বলছেন, না, এমন করলে হবে না, তোমাকে বেঁচে থাকতে হবে, সত্যটাকে স্বীকার করতে হবে, তার মধ্য থেকে ভালো কিছু করবার চেষ্টা করতে হবে। একেবারে মানব সত্যের একটা পাঠ আমরা এই কবিতার মধ্য থেকে কিন্তু পাবো। তারপরে বলছেন, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। আমরা কত দুঃখের মধ্যে থাকি, কত কষ্টের মধ্যে থাকি, কিন্তু লড়াই করি,
স্ট্রাগল করি, লড়াই করতে 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 একসময় সুখের বন্দরেতে আসি, অর্থাৎ আমাদের জীবনে যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছাই। কিন্তু এমন অনেক ঘটনা হচ্ছে যে সেই লক্ষ্যে পৌঁছে সুখ ভোগ তার বেশি দিনের জন্য হয়নি। তাই কবি বলছেন, জলের তলে পাহাড় ছিল, জলের তলে তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্তরেতে। অনেক ঘটনা আছে। বাবা মারা গেছেন, আমার নিজের চোখে দেখা। স্বামী মারা গেছেন, সন্তান প্রতিপালন করেছেন, খুব কষ্টে সন্তান প্রতিপালন করেছেন, সন্তানদেরকে বড় করেছেন। একটি ছেলে, বড় ছেলেটি স্কুল শিক্ষকের চাকরি পেয়েছে, এটা ঘর করেছেন। মাকে নিয়ে সেই ঘরে উঠেছেন, ঘরে উঠবার 2.5-3 মাসের মধ্যে সেই মায়ের মৃত্যু হয়ে যায়। তো এই যে আমরা ভাবছি অনেক ঝঞ্ঝা, অনেক কষ্ট কাটিয়ে সুখের বন্দরেতে এসে হাজির হয়েছি, মানে আমি এইবারে সুখ যাপন করব, অনেকের ভাগ্যে কিন্তু এটা ঘটে না। এরকম দৃষ্টান্ত বহু আছে, তোমরা দেখে থাকবে। তাই কবি বলছেন, জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্তরেতে, মুহূর্তকে পাঁজর গুলো, উঠলো কেঁপে আত্মরবে। এই যে সুখে তুমি সুখী হলে, সেই সুখ যাপন তোমার বেশি দিনের জন্য নাও হতে পারে। মনীষী রবীন্দ্রনাথ সেই আশঙ্কার কথাই এই পংক্তিতে কিন্তু বলে দিলেন। তারপরে দেখো, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? সুখ তোমার সহ্য হলো না, তাই বলে কি তুমি সবার মাথায় লাঠি মারবে, সবার সঙ্গে ঝগড়া করে বেড়াবে, সবাইকে তুমি দায়ী করবে? না, তেমনটি করতে যেও না। মনীষী রবীন্দ্রনাথ বলছেন, তেমনটি করতে যেও না। তারপরে কি বলছে দেখেন, ভেসে থাকতে পারো যদি, মানব সত্যের কথা বলছেন, একেবারে মানব সত্যের কথা বলছেন। প্রিয়জন বিয়োগ হয়ে গেছে, আমার মনে হলো ওই মানুষটিকে ছাড়া আমি কিভাবে থাকব। আপনি যদি মনে করেন ওই মানুষটিকে ছাড়া, বা তুমি যদি মনে করো ওই মানুষটিকে ছাড়া পৃথিবীতে আমি টিকে থাকতে পারবো না, তাহলে কিন্তু তুমি সত্যিই টিকে থাকতে পারবে না। বা তোমার জীবনে একটা ব্যথা, একটা যন্ত্রণা এসেছে, সেই যন্ত্রণাকে অতিক্রম করে বা সেই যন্ত্রণাকে পেরিয়ে তুমি যদি বেঁচে না থাকতে পারো, তাহলে সত্যিই তুমি বেঁচে থাকতে পারবে না। তাই মনীষী রবীন্দ্রনাথ বলছেন, ভেসে থাকতে পারো যদি, সেইটাই সবার চেয়ে শ্রেয়, অর্থাৎ সেইটাই সবার থেকে সেরা পদ্ধতি বা পন্থা তোমার জীবনযাপনের জন্য। না পারো তো বিনা বাক্যে ডুব করিয়া ডুবে যেও। ওই যে বললাম যে তোমার জীবনে যন্ত্রণা এসেছে, তোমার কষ্ট হয়েছে, তুমি এখন দেখবে অনেকে ফেসবুক লাইভ করে, লাইভ করতে করতে সুসাইড পর্যন্ত করছে, বা চলন্ত গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ছে, জীবনটাকে একেবারে শেষ করে দিচ্ছে, সমাপন টানছে, সমাপ্তির স্টেশনে নিজেকে দাঁড় করিয়ে দিচ্ছে। কবি বলছেন, না, তোমাকে দুটো পথ, এক, তুমি সেই অন্ধকারের মধ্যে ডুবে যেতে পারো, তোমার সিদ্ধান্ত। আর যদি তুমি মনে করো, সবচেয়ে সেরা পদ্ধতিটা কবি বলছেন, সেই দুঃখের স্রোতকে অতিক্রম করো, করে নিজের জন্য, নিজের সঙ্গে সম্পৃক্ত, অর্থাৎ নিজের সঙ্গে যে সমস্ত জীবনগুলো যুক্ত, সেই সমস্ত জীবনের জন্য, আগামী প্রজন্মের মানুষদের জন্য তোমাকে দুঃখটা কাটিয়ে উঠতে হবে। আর এইটাই হচ্ছে জীবনের শ্রেষ্ঠ পন্থা বা শ্রেষ্ঠ গাইডলাইন মনীষী রবীন্দ্রনাথ আমাদেরকে দিচ্ছেন। তারপরে দেখেন, এটা কিছু অপূর্ব নয়, এটা কিছু অপূর্ব নয়, কারণ পার্থিব জীবনের শুরু থেকে তোমরা দেখো, আমাদের যখন জন্ম হলো, প্রথম কি দিয়ে শুরু হয়েছিল? ক্রন্দন দিয়ে বা কান্না দিয়ে।
তো মানব জীবনে সত্যি কথা বলতে কি সুখের স্থায়িত্ব খুবই কম। দুঃখই আমাদের চিরন্তন সঙ্গী বা শাশ্বত সঙ্গী তুমি বলতে পারো দুঃখকে। আমাদের মহামতি বুদ্ধদেব তিনি অষ্টাঙ্গিক মার্গ করেছিলেন, তোমরা সকলে জানো আর কি। এবং দুঃখই মানব জীবনের চরম সত্য বলে তিনি কিন্তু প্রতিস্থাপন করেছিল। তা একদম সত্য, দুঃখই আমাদের চিরন্তন সঙ্গী, আমাদের শাশ্বত সঙ্গী। আমাদের চলার পথে আমাদের শ্রেষ্ঠ পাথেয় হচ্ছে দুঃখ, বিরহ। বিরহ আমাদের মধুর সঙ্গী। তো মনীষী রবীন্দ্রনাথ সেটাই বলছেন যে দুঃখের মাঝে ভেসে থাকা এটা অপূর্ব কিছু নয়, এটা আমরা প্রথম থেকেই কিন্তু করে আসছি। ঘটনা সামান্য, এটা খুবই সামান্য ঘটনা। তোমার জীবনে দুঃখ আসবে, তোমার জীবনে কষ্ট আসবে, খুবই সামান্য ঘটনা এটা। সংখ্যা যেটাই করে না কেউ, সেইখানেই হয় জাহাজ ডুবি। কি অসাধারণ কাব্যিক চরণ দেখো। সংখ্যা যেখানে করে না কেউ, সেইখানেই হয় জাহাজ ডুবি। আমরা একটা কথা বলি, যেখানে প্রবাদ প্রবচনটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, খুব প্রখ্যাত একটি প্রবাদ প্রবচন। দেখো আমরা যেটা আশঙ্কা করি না সেটাই কিন্তু হয় আমাদের জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে। আমরা আশঙ্কা করি না, আমরা সেই বিপদের আশঙ্কা করিনি, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে সেই বিপর্যয় আমার জীবনে কিন্তু নেমে এসেছে। ফলে মনীষী রবীন্দ্রনাথ বলছেন এটি খুব সামান্য ঘটনা, এটা মহৎ কোনো ঘটনা নয়। এই দুঃখ মানব জীবনে আসবেই, কারণ দুঃখ হচ্ছে মানব জীবনের চিরন্তন সাথী। তারপরে দেখো আবার বলছেন, মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্য লও সহজে। অর্থাৎ ভালো মন্দ তোমার মধ্যে যাই আসুক তোমার জীবনে, তুমি সত্যটাকে সহজভাবে গ্রহণ করো। আর এটা যদি তুমি গ্রহণ করতে পারো তাহলেই তুমি সুখী। তোমার মাপে হয়নি সবাই। মনীষী রবীন্দ্রনাথ বলছেন তোমার মাপে হয়নি সবাই। দেখো 5টা আঙুল সমান, কি সমান? 5টা আঙুল, একটা এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড়, হ্যাঁ, তারপরে আবার ছোট ছোট, মানে 5টা আঙুল সমান নয়। তাহলে মানুষ কি করে সমান হবে? মানুষ তো ইউনিক, সবাই সবার মতো, কেউ কারোর মতো নয়। তাই মনীষী রবীন্দ্রনাথ বলছেন তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। আমরা অনেক সময় বলি যে আমাকে অনেকে পছন্দ করে না, ভালোবাসে না, অর্থাৎ এর জন্য আমারও দায় রয়েছে, আমার দায়বদ্ধতা রয়েছে, কারণ আমি তাদের মতো হতে পারিনি, বা তারাও আমার মতো হতে পারেনি। কারণ মানুষ প্রত্যেকেই পৃথক, স্বতন্ত্র, কেউ কারোর মতো নয়। তাই মনীষী রবীন্দ্রনাথ সেই কথাই এই কাব্যিক চরণে কিন্তু ব্যক্ত করছেন। কেউ বা মরে তোমার চাপে, তুমি ভেবে দেখতে গেলে, ও তুমি মরো কারো ঠেলায়, তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। দেখো সমাজের বিভিন্ন স্তর বিন্যাস রয়েছে। তুমি মধ্যবিত্ত মানুষ, তুমি নিম্ন মধ্যবিত্ত মানুষকে অবজ্ঞা করো, অতটা পাত্তা দাও না। তোমার বাড়িতে যে মহিলাটি কাজ করে তাকে তুমি অতটা পাত্তা দাও না, তোমার থেকে বয়সে বড়, তাকে তুমি নাম ধরে ডাকো, হ্যাঁ, এইরকম অবিবেচক কাজ তুমি করো। আবার তোমার থেকে যে একটু উচ্চবিত্ত, অর্থনৈতিকভাবে উচ্চবিত্ত, শিক্ষাগতভাবে তোমার থেকে উপরে, সে কিন্তু আবার তোমাকে অবজ্ঞা করে। তাই কবি বলছেন তুমি মরো কারোর ঠেলায়, কেউ মরে তোমার চাপে। কি অসাধারণ কাব্যিক চরণ! মনীষী রবীন্দ্রনাথ এই কবিতাতে আমাদের মানব শিক্ষার একটা পাঠ তিনি কিন্তু দিতে পেরেছেন। তারপরে দেখো, তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি। তো দেখো, ভেবে দেখো যে এই যে এটা কিসের টানাটানি, এই যে আমিত্ব, ওই আত্ম অহংকার কিসের? মানব জীবন ক্ষণস্থায়ী, সকল মানুষ সমান, সকলের সমান অধিকার প্রতিষ্ঠা হওয়া উচিত। তাই মনীষী রবীন্দ্রনাথ বলছে
কিসের এত টানাটানি তোমাদের? হ্যাঁ, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। অহংকার ত্যাগ করো, নিজের উচ্চবিত্ত, শিক্ষার গৌরব, ধন সম্পদের গৌরব সব ত্যাগ করো, তুমি হাত বাড়াও। বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ওই কবিতার চরণটিতে তোমরা জানো, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও। এই কথাটাই মনীষী রবীন্দ্রনাথ বলেছেন যে তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। তুমি যদি সকলের মতো হতে পারো, মনীষী রবীন্দ্রনাথ অন্য এক জায়গায় বলছেন, আমি তোমাদের লোক। এই তুমি যদি সকলের লোক হতে পারো, তাহলে কিন্তু মানব জীবনের সার্থকতা এবং তুমি সুখী হতে পারবে। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঢেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। মনীষী রবীন্দ্রনাথ এই পার্থিব ভূমিকে বলেছেন স্বর্গদর্পী গড়িয়াসি। অর্থাৎ এই পার্থিব ভূমি, আবার আমার জীবনানন্দের কথা যদি আমরা বলি, মনীষী আমাদের মহাকবি জীবনানন্দ, তিনি বারে বারে এই বঙ্গদেশে ফিরে আসতে চেয়েছেন। এই পার্থিব জীবন অনেক কষ্টে তার ছিল, পার্থিব জীবন তিনি ততটা বিলাসময় জীবন যাপন করতে পারেননি। তার মনের ঘরেও অনেক অসুখ জড়া বাসা বেঁধেছিল, তারপরেও তিনি দোয়েল শালিকের বেশে হলেও এই বঙ্গদেশে ফিরে আসতে চেয়েছিলেন। তাই মরণ যখন কাছে আসে, তখন মনে হয় মরার চেয়ে বাঁচাই ভালো। মনীষী রবীন্দ্রনাথ জীবনের প্রতি যে মমত্ববোধ, সেই মমত্ববোধের কথা এই কাব্যিক চরণটিতে কিন্তু বললেন। তারপরে দেখো, যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। ওই যে আমি বললাম, একটু আগে বললাম যে তোমার প্রিয়জনের বিয়োগ হয়েছে বা তোমার প্রিয়জন তোমার জীবন থেকে চলে গেছে, তুমি মনে করছো যে সে ব্যতীত আমার জীবনে আর কিছুই অবশিষ্ট নেই। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে আমার জীবনটাকে শেষ করে দিতে হবে, আমার জীবনটাকে সমাপ্তির শেষ স্টেশনে দাঁড় করিয়ে দিতে হবে। কিন্তু যখন মরণ আমাদের কাছাকাছি আসে, তখন জীবনের প্রতি কিন্তু একটা প্রবল মমত্ব বোধ আমাদের তৈরি হয়। তখন মনে হয় ওকে বাদ দিয়েও এই পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা আমাকে আকর্ষিত করছে বাঁচার জন্য, আমাকে আকর্ষণ করছে বেঁচে থাকবার জন্য। মনীষী রবীন্দ্রনাথ সেই মানব সত্যটি এখানে কিন্তু পরিস্ফুটিত করলেন। তারপরে দেখেন, তাই কবি বলছেন, মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক শত্রুরে লও সহজে। ওই আবার বারবার বলেছেন এই কথাটা, তিনি অনেক বেশি জোর দিয়েছেন। আরে বাবা, তোমার জীবনে সুখ দুঃখ অনেক কিছু আসবে, ব্যথা বেদনা যন্ত্রণা, তুমি বিড়ম্বিত হবে, তুমি উদ্বেলিত হবে, তুমি উদ্বিগ্ন হবে। তাহলে কি তোমার জীবনটাকে তুমি শেষ করে দেবে? নিশ্চয়ই নয়, নিশ্চয়ই নয়, তুমি জীবনটাকে নিশ্চয়ই শেষ করে দেবে না। তারপরে তো কবি বলছেন, নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। দেখো না, তুমি যদি তোমার নিজের দোষে তোমার জীবনখানা অন্ধকার করে তোলো, ওই যে আমরা বলি না, নিজের পায়ে নিজে কুড়ুল মারা। আমাদের ট্র্যাজেডি, মানব জীবনের ট্র্যাজেডি নির্ভর করে তারই কোনো সিদ্ধান্তর জন্য, তার নিজের কোনো কাজের জন্যই তার জীবনে দুঃখ কষ্ট নেমে আসে। কারণ কারণাত্মক ভাব দিয়েই কিন্তু মানব জীবনটা পরিচালিত হয়। অর্থাৎ তোমারই কোনো একটা ভুল তোমার জীবনে কিন্তু দুঃখ ডেকে আনে। তাই কবি বলছেন, অস্তাচলে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। তুমি যদি তোমার নিজের দোষে তোমার জীবনটাকে অন্ধকার করে তোলো, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো। তো
তুমি বিধির সঙ্গে বিবাদ করছো, করে নিজের পায়ে কুড়ুল মারছো। তো আমরা ওই যে বললাম না, আমাদের জীবনে যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা যাই আসুক, তার নেপথ্যে আমার কোনো দোষ, আমার কোনো ত্রুটি কিন্তু অবশ্যই রয়েছে। এই মানব জীবনের একটা মহান সত্যের প্রতিস্থাপন কিন্তু কবি করছেন। তারপরে দেখো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্রই পারো সারো। তুমি যদি নিজের পায়ে কুড়ুল মারতে চাও, তাহলে কবির আর কিছু বলার নেই, কারণ কবি পূর্বের একটি চরণে কিন্তু বলেছেন, তোমার জীবনে কষ্ট, দুঃখ, যন্ত্রণা যাই আসুক, তোমাকে ভেসে থাকতে হবে, তোমাকে লড়াই করতে হবে, তোমাকে স্ট্রাগল করতে হবে। এই স্ট্রাগলের মধ্য দিয়েই তুমি তোমার জীবন সত্যে, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে, আর এটাই জীবনের শ্রেষ্ঠতম পন্থা। হ্যাঁ, কিন্তু তুমি যদি সেটা না করতে পারো, তুমি যদি চাও তোমার নিজের পায়ে কুড়ুল মারবে, কবি বলছেন, তাহলে আর আর অপেক্ষা করবার দরকার নেই, তুমি ওই কাজটি আগে করো, তুমি নিজের পায়ে কুড়ুল মারো, তুমি তোমার নিজের জীবনটাই শেষ করো, তুমি চলন্ত ট্রেনের সামনে নিজেকে সমর্পণ করে দাও, তুমি গলায় দড়ি দিয়ে গাছে ঝুলে পড়ো। কবি বলছেন, একদম রেগে বলেছেন তিনি, বিলম্বিত হয়ে বলেছেন তিনি, রাগান্বিত ভাবের সঙ্গে বলেছেন, তিনি অভিমান করে বলেছেন যে তুমি তাহলে এটা করে ফেলো, তোমার দরকার নেই, তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, তুমি আগে নিজের পায়ে কুড়ুলটা মারো। তারপরে দেখো বলছে, খুব খানিকটা কেঁদে কেটে, খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। তোমার দুঃখ হলো, কষ্ট হলো, যন্ত্রণায় বুক ফেটে গেল, তুমি একটু কাঁদো, কান্না দরকার, কান্নাটা ভালো জিনিস, তুমি নিজের মধ্যে কিছু রেখো না, তোমার বন্ধুকে ডাকো, তার সঙ্গে তুমি কথা বলো, তোমার ভাইয়ের সঙ্গে কথা বলো, বাবা মায়ের সঙ্গে কথা বলো, তোমার নিজের জীবনটা শেষ করে দিও না, একটু কাঁদো, কান্না ভালো, বুকের ভারটা নেমে যাবে, তোমার দুঃখ কষ্ট সব বেরিয়ে যাবে, একটু কান্না করো, কান্না করে নিজের মনটাকে বোঝাও যে এই লড়াইটা আমাকে লড়তে হবে, আমি আমার জীবনটা শেষ করে দিলে শুধু আমি একা চলে যাব এমনটি নয়, আমার সঙ্গে আরো অনেক জীবন জড়িয়ে আছে, সেই জীবনগুলোর কি হবে? কবিতায় বলছেন, বাঁচার জন্য তুমি রসদ খোঁজো, মনের সঙ্গে আপোষ করো, এই কথাটাই কিন্তু মনীষী রবীন্দ্রনাথ বলছেন। তারপরে দেখো, তাহার পরে আঁধার ঘরে, আবার শোনো, তাহার পরে আঁধার ঘরে ভুলে যা ভাই প্রদীপখানা জ্বালিয়ে তোলো, তাহার পরে আঁধার ঘরে প্রদীপখানা জ্বালিয়ে তোলো। কেঁদে নিলে তুমি, কান্নার পরে বুকটা যখন একটু হালকা হলো, মনের সঙ্গে তুমি আপোষ করলে, আপোষ করে মনকে বোঝাও যে এই লড়াইটা আমি লড়ব এবং আমি সাফল্যের শিখরে পৌঁছাবো, কষ্ট, যন্ত্রণা, দুঃখ, অভিমান সব কিছু ভুলে আমার স্ট্রাগল জারি থাকবে, আমার লড়াই জারি থাকবে, যতক্ষণ না পর্যন্ত আমি সফলতার চূড়ায় পৌঁছাচ্ছি। এপিজে আব্দুল কালাম স্যারের সেই প্রখ্যাত উক্তিটি তোমরা সকলেই জানো, ততক্ষণ পর্যন্ত স্বপ্ন দেখো যতক্ষণ না সেই স্বপ্ন পূরণ হচ্ছে। তবে ঘুমিয়ে স্বপ্ন দেখো না, ঘুমিয়ে স্বপ্ন দেখো না, জেগে জেগে স্বপ্ন দেখো, লড়াই করো, স্ট্রাগল করো, সফলতা আসবেই। তারপরে কবি বলছেন, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো, তুমি ভুলে যাও, অন্যের সঙ্গে নিজেকে তুলনা করতে যেও না। আমরা সাধারণত, আমরা যারা অভিভাবক আছি তারা কি করি, আমার বাচ্চার সঙ্গে অন্যের বাচ্চার তুলনা করি, ও পারলে তুই কেন পারিস না। হ্যাঁ, এটা করতে যাবেন না,
এটা করতে যেও না। তুমিও নিজেকে অন্যের সঙ্গে তুলনা করতে যেও না। তুমি যেমন আছো তেমন থাকো, নিজেকে উন্নত করো, পরিশীলিত করো। তুমি যার সঙ্গে তুলনা করছো তুমি তাকে অতিক্রম করে যাও। তুমি সবার সেরা হও। কবি এই কথাই বলছেন। অন্যের সঙ্গে তোমার কতটুকু তফাৎ সেটা নিয়ে অত ভাববার তোমার দরকার নেই। তুমি নিজেকে পরিশীলিত করো, নিজেকে উন্নত করো, নিজেকে সফলতার শিখরে পৌঁছে দাও। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে। তাই কবি বলছেন তুমি তোমার মনকে বোঝাও, তোমার জীবনে দুঃখ, কষ্ট, অভিমান, যন্ত্রণা অনেক কিছুই আসবে, সুখও আসবে। তাই বলে যখন সুখের লহরে তুমি সিক্ত তখনই তোমার কাছে জীবনটা মধুর। আর যখন বিরহ, যন্ত্রণা তোমাকে কষ্ট দিচ্ছে তখন তুমি জীবনটা শেষ করে দিও না। কবি বলছেন ভেসে থাকো। আর এই ভেসে থাকাই হচ্ছে জীবনের শ্রেষ্ঠতম পন্থা। তাহলেই তুমি সফল হবে, লড়াইয়ে জয়ী হবে, বিজয়ী ভব হয়ে থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা জানিও এই কবিতাটির ব্যাখ্যা তোমাদের কেমন লেগেছে। সকলে ভালো থেকো, সুস্থ থাকো, পড়াশোনায় থেকো। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটির সঙ্গে থেকো। আজকের মতো